জিয়াউর রহমান সাহেবকে যখন অনুরোধ করা হলো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার, সেই সময় বাংলাদেশের অবস্থা এই ছিল যে বাংলাদেশে কোনো সংসদ নাই, কোনো মন্ত্রিসভা নাই, সারা দেশে বিশৃঙ্খলা। ক্যান্টনমেন্টে পর্যন্ত সামরিক কর্মকর্তাদেরকে বাসায় ঢুকে হত্যা করা হচ্ছে। 3রা নভেম্বর একটা কু হয়েছে, 15ই আগস্টে একটা ঘটনা হয়েছে, 7ই নভেম্বরে আর একটা পরিবর্তন। অর্থাৎ সেনাবাহিনীতেও একটা বিশৃঙ্খল অবস্থা, প্রশাসনের বিশৃঙ্খল অবস্থা, দেশের অর্থনীতি বিপর্যস্ত। এরকম সময়ে দায়িত্ব গ্রহণ সাংঘাতিক সাহসিকতার ব্যাপার। কিন্তু এই অনুরোধ করা হলো কাকে? মেজর জেনারেল জিয়াউর রহমানকে। যিনি সাহসের সাথে দায়িত্ব নিতে পারেন সেই মানুষটাকে, যিনি 1971 সালে যখন পাকিস্তানি বাহিনী আমাদের উপর আক্রমণ করেছে, তখন যাদের দায়িত্ব ছিল এর প্রতিবাদে জনগণকে নির্দেশনা দেওয়া যে আপনারা এটা করুন, তারা সেটা করতে ব্যর্থ হয়েছে। তারা কেউ পালিয়ে গেছে, কেউ বন্দিত্ব বরণ করেছে। ওই সময়ে একজন সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান সাহস করে বলেছিলেন, উই রিভল্ট, আমরা বিদ্রোহ করলাম। সেই জিয়াউর রহমান, যিনি তার ইউনিটে ফিরে তার কমান্ডার তাকে হত্যা করে আমাদের যারা বাঙালি সৈন্য ছিল, অফিসার ছিল, তাদেরকে নিয়ে তিনি যুদ্ধ অবতীর্ণ হন। তিনি প্রথম সেক্টর কমান্ডার 1 নম্বর সেক্টরে, এবং একজনই কর্মকর্তা যিনি 2টি সেক্টর কমান্ড করেছেন কিছুদিন, 1 নম্বর সেক্টর কিছুদিন, 11 নম্বর সেক্টর কিছুদিন। এবং তিনি একমাত্র কর্মকর্তা যিনি সর্বপ্রথম মুক্তিযুদ্ধ চলাকালে ফোর্সেস কমান্ডার হয়েছিলেন, জেড ফোর্সের কমান্ডার, যিনি ভারতের মাটিতে থাকেন নাই। তিনি তার ইউনিট নিয়ে বাংলাদেশের ভেতরে থেকে যুদ্ধ করেছেন। সেই সাহসী এবং দেশপ্রেমিক মানুষটাকে যখন আবেদন করা হলো যে আপনি দায়িত্ব নেন, তিনি পুনরায় দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব গ্রহণ করলেন। জনগণের সামনে যখন তিনি আসলেন, আমি মেজর জেনারেল জিয়া বলছি, জনগণ আশ্বস্ত হয়েছে, হ্যাঁ এবার শান্তি হবে, এবার হয়তো পরিবর্তন হবে, যেটা আমরা চাই। শহীদ জিয়া ওরকম একটা সংকটের সময় দায়িত্ব নিয়ে অনেকগুলি যুগান্তরী কাজ করে ফেলবেন। একটা জিনিস আপনাদেরকে বলি, একটা প্রবাদ আছে আর কি, যে কে নেতা কে হতে পারে। বলা হচ্ছে যে নেতা তিনি হতে পারবেন হু নোজ দি ওয়ে, শোজ দি ওয়ে অ্যান্ড গোজ দি ওয়ে। নেতা হবেন তিনি যিনি জানেন যে সমস্যাটা কোথায় এবং তার সমাধানের পথ কি, এটা যিনি জানবেন তিনি হলেন নেতা। কিন্তু ওইটুকু না, শুধু তিনি এটা জানবেন এবং জনগণকে সেই পথ দেখাবেন এবং নিজে সেই পথে চলবেন, ইনি হলেন নেতা। এবং জিয়াউর রহমান সেই নেতা ছিলেন। তিনি দেখলেন যে দেশে দুর্ভিক্ষে লাখো মানুষ জীবন দিয়েছে, সে দেশে খাদ্য উৎপাদন না বাড়ালে মানুষের কল্যাণ হবে না। তিনি গ্রামে গ্রামে গেলেন, তিনি জনগণকে উদ্দীপ্ত করলেন যে আপনারা ফসল ফলান, বেশি বেশি করে প্রতি জমি চাষ করেন। উনি নদী এবং খাল খনন কর্মসূচি শুরু করলেন স্বেচ্ছাশ্রমে, জনগণকে সাথে নিয়ে, সরকারের কোনো খরচ না করে। অসংখ্য খাল খনন করা হলো, নদী খনন করা হলো, এবং সেখানে পানির প্রবাহ বাড়ল এবং সেচে ব্যবহার করা গেল। অনেক জায়গা আছে যেখানে খাল নাই কিন্তু পানি দরকার। উনি মেশিন টুলস ফ্যাক্টরি এবং ডিজেল প্ল্যান্টে ডিপ টিউবওয়েল এবং পাওয়ার টিলার এগুলো বানানো শুরু করলেন, এবং সেসব জায়গায় গভীর নলকূপ স্থাপন করে
সেখানে পানি উত্তোলন করে পানি সেচের ব্যবস্থা করলেন। বাংলাদেশে খাদ্য উৎপাদন প্রায় দ্বিগুণ হয়ে গেল 2 বছরের মধ্যে। মানুষের খাদ্যের প্রয়োজন ওইভাবে মিটেছে। এবং শুধু মিটে নাই, রেকর্ড হলো এই যে দেশে দুর্ভিক্ষে লাখো মানুষ মারা গেছে, সেই দেশ থেকে আমরা গিনির দরিদ্র মানুষদের জন্য আমরা চাউল পাঠাতে পেরেছিলাম বাংলাদেশ থেকে। কত বড় পরিবর্তন ভাবেন। আমাদের এই বাংলাদেশের শিল্পগুলি বন্ধ হয়ে যাচ্ছিল, একটার পর একটা শিল্প বন্ধ হচ্ছে, পাটের গুদামে আগুন লেগে পুড়ে যাচ্ছে, প্রতিদিনের পত্রিকায় এসব খবর। সেই কারখানাগুলিকে জিয়াউর রহমান উদ্দীপ্ত করলেন, শ্রমিকদের, মালিকদের, সবাইকে। যেখানে 1 শিফটে চলতো সেটা 2 শিফটে, যেখানে 2 শিফটে সেটা 3 শিফটে চালানো শুরু হলো। এবং এখানে পাট কলের শ্রমিক নেতারা আছেন, জানেন তারা যে তারা জীবনেও কোনোদিন ইনসেন্টিভ বোনাস পায় নাই। জিয়াউর রহমানের আমলে তারা ইনসেন্টিভ বোনাস পেয়েছে। চিনি উৎপাদন এত বেড়েছে যে আমরা চিনি রপ্তানি করেছিলাম সেই সময়। ওই সময় প্রথম শহীদ জিয়ার উদ্যোগে আমাদের যে দক্ষিণাঞ্চলে বিরাট সমুদ্র, সেই সমুদ্রে মাছ শিকার শুরু হয়। মাত্র 2টা ট্রলার দিয়ে তিনি মাছ শিকার শুরুর ব্যবস্থা করেছিলেন এবং উনি জীবিত অবস্থায় 32টা ট্রলার হয়েছিল এবং 50 কোটি ডলারেরও বেশি রপ্তানি হয়েছিল মাছ। আজকে লাখো শ্রমিক কাজ করে সেখানে। উনি দেখলেন যে দেশের মানুষ গরিব, তারা বেকার, হালাল উপার্জন করতে চায় দেশের মানুষ, কিন্তু তাদের কাজের ব্যবস্থা নাই। উনি চিন্তা করলেন এমন একটা শিল্প, যে শিল্পের লোক বেশি লাগে কিন্তু দক্ষতা বেশি লাগে না। অনেক চিন্তা করে বের করলেন গার্মেন্টস শিল্প, তৈরি পোশাক শিল্প, যেখানে লোক বেশি লাগে কিন্তু দক্ষতা বেশি লাগে না। কিছুদিন ট্রেনিং দিলে এই লোকরা কাজ করতে পারে। শুরু করলেন সেটাকে শিল্প হিসেবে মর্যাদা দিলেন। তাদের ব্যাক টু ব্যাক এলসির ব্যবস্থা করলেন, তাদের বন্ডেড ওয়্যার হাউসের ব্যবস্থা করলেন যাতে তারা এক্সপোর্ট করতে পারে। এবং প্রথম রিয়াজ গার্মেন্টসের মাধ্যমে ফ্রান্সে 10,000 পিস শার্ট বানানোর মাধ্যমে তিনি গার্মেন্ট শিল্পের সূচনা করে দিলেন। এবং আজকে বাংলাদেশে 40 লক্ষের বেশি মানুষ সেখানে কাজ করে এবং দেশের বৈদেশিক মুদ্রার সিংহভাগ অর্জন হয় গার্মেন্ট শিল্পের মাধ্যমে। কার হাত দিয়ে? এটা শহীদ জিয়ার হাত দিয়ে। কখন? এই 7ই নভেম্বরের পরিপ্রেক্ষিতে তিনি ভাবলেন যে আমাদের দেশি কর্মসংস্থান তো সবার করা যাবে না, তাহলে কি করা যাবে? মিডল ইস্টের যারা ছিলেন আমাদের বাদশাহ, যারা আমির, যারা, তাদেরকে জিয়াউর রহমান সাহেবকে তারা সবাই খুব পছন্দ করতেন, সম্মান করতেন। জিয়াউর রহমান সাহেব তাদেরকে অনুরোধ করলেন যে আপনাদের টাকা আছে কিন্তু আপনাদের কিছুই তো নাই, আপনার কোনো মিল ফ্যাক্টরি নাই, আপনাদের রাস্তাঘাট ভালো না, এগুলো আপনারা করেন না কেন? তারা বলে যে আমাদের লোক নাই করার, আমরা পারি না। উনি বললেন যে আমি দিব, আমি ইঞ্জিনিয়ার দিব, টেকনিশিয়ান দিব, লেবার দিব, আপনারা কাজ করেন। তারা রাজি হলো এবং শুরু করলেন 1976 সালের 6টা মিডল ইস্টের দেশে 8,500 শ্রমিক পাঠানোর মাধ্যমে উনি যে শুরু করেছিলেন জনশক্তি রপ্তানি। আজকে 1 কোটিরও বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে থাকে এবং তাদের পাঠানো রেমিটেন্স আজকে বাংলাদেশের অর্থনীতির একটা মূল স্তম্ভ। তাহলে বাংলাদেশের অর্থনীতির মূল যে 3টা স্তম্ভ, একটা হলো কৃষি, একটা হলো তৈরি পোশাক, একটা হলো রেমিটেন্স, এই 3টেই শহীদ জিয়ার হাতে। এই 3টেই 7ই নভেম্বরের ফসল, এই 3টেই বিএনপির অর্জন। এছাড়া তো আর অসংখ্য ব্যাপার আছে। 1980 সালের 1 মে শহীদ জিয়ার হাতে। শহীদ জিয়া শ্রমিকদের কল্যাণের জন্য নতুন নতুন কাজ করেছেন। আমাদের দেশে শুধু একটা IRI ছিল টঙ্গীতে, উনি আরো 3টা IRI করলেন, চিটাগং, রাজশাহী এবং খুলনায়, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ইনস্টিটিউট, যেখানে শ্রমিকদের ট্রেড ইউনিয়নের উপরে প্রশিক্ষণ দেওয়া হবে। 17টা নতুন লেবার ওয়েলফেয়ার সেন্টার করলেন, যেগুলো আগে ছিল সেগুলোকে কার্যকর করলেন। হেলথ অ্যান্ড সেফটি মিউজিয়াম করেছিলেন তিনি। অনেক পরিকল্পনা ছিল তার। শ্যামপুরের এদিক দিয়ে যদি যান আপনারা দেখবেন এখানে 2টা বিল্ডিং আছে, ছোট ছোট ফ্ল্যাট।
এটা শ্রমিকদের জন্য। একই রকমের চিটাঙ্গ এবং খুলনা আছে, যেখানে শিল্প এলাকা, সেখানে উনি করা শুরু করেছিলেন। আল্লাহ তাকে অনেকদিন বাঁচতে দেন নাই, উনাকে নিয়ে গেছেন। যদি তিনি বেঁচে থাকতেন তাহলে হয়তো শ্রমজীবী মানুষ বুঝতো যে কত কিছু তার ভাবনায় ছিল তার কল্যাণের জন্য। ইসলামিক দল নিষিদ্ধ ছিল। তিনি বললেন যে গণতন্ত্র তো এই যে যার যা মত বলে জনগণ সিদ্ধান্ত নেবে কোনটা গ্রহণ করা যায়, কোনটা গ্রহণ করা যায় না। এই যে বহুদলীয় গণতন্ত্র, সবাইকে নিয়ে রাজনীতি করা, সবাইকে নিয়ে নির্বাচন করা, এটা তো ভুলে গেছি আমরা এখন। 2014 সাল, 2018 সাল, 2024 সালে আমরা তো সবাইকে দেখি নাই নির্বাচনে। এমনকি নির্বাচনে গেলেও বাদ দিয়ে দেওয়া হয়েছে, জোর করে ক্ষমতা দখল করা হয়েছে। কিন্তু বিএনপির ইতিহাস এটা না। বিএনপির ইতিহাস হলো, শহীদ জিয়ার দৃষ্টান্ত হলো সবাইকে নিয়ে রাজনীতি করা, সবাইকে নির্বাচন করা। বন্ধুরা আমার, আর তিনি বলেছিলেন যে আমি জনগণের গণতন্ত্র চাই, যে গণতন্ত্রে সব মানুষ অংশগ্রহণ করতে পারে। তিনি স্থানীয় সরকার নির্বাচন করেছিলেন। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল 1975-এর পরে। তিনি যেমন খাল খনন কর্মসূচি করছিলেন, তিনি তেমনি সমবায় উৎসাহিত করছিলেন। প্রায় 50,000 সমবায়ীকে তিনি প্রশিক্ষণ দিয়েছিলেন। একটু আগে শুনেছেন আপনারা, একজন বলেছে যে যুবকদের জন্য আলাদা মন্ত্রণালয় করা হয়েছিল, তাদের প্রশিক্ষণ করা হয়েছিল। এবং যুবক মানে কিন্তু পুরুষ না, কেন নারীও, তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এই প্রথম এই যে গ্রাম প্রতিরক্ষা দল বিডিপি, এটা তার করা। এবং তিনি এটা করতে চেয়েছিলেন 1 কোটি সদস্য হবে, তার 30 লাখ হবে মহিলা। সারা দেশের সকল গ্রামে ভিডিপি থাকবে এবং এটা হবে আমাদের স্বাধীনতা রক্ষার, সার্বভৌমত্ব রক্ষার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটা হারিয়েছি তাকে আমরা, তিনি আজ আমাদের মাঝে নাই। কিন্তু তার যে কর্ম, তার যে কর্মসূচি, তার যে চিন্তা, 7ই নভেম্বরের প্রেক্ষিতে যে নতুন যাত্রার সূচনা হয়েছিল, সেগুলোকে আগামী দিনে আমাদেরকে নিয়ে যেতে হবে আর কি। তিনি চেয়েছিলেন সবার জন্য উন্নয়ন, সকলের জন্য উন্নয়ন, কতিপয়ের জন্য না। বাংলাদেশে তো গত কিছু বছরে কোটিপতির সংখ্যা সাংঘাতিক রকমের বেড়েছে। বিশ্বের বহু দেশের চেয়ে বাংলাদেশে কোটিপতির সংখ্যা বেড়েছে বেশি। অথচ বাংলাদেশে কোটি কোটি মানুষ আরো বেশি দরিদ্র হয়েছে। এই যে উন্নয়ন, এই উন্নয়ন অসম উন্নয়ন। কিছু মানুষ আরো বড় লোক হবে, কিছু মানুষ আরো গরিব হবে, এটা সকলের জন্য উন্নয়ন না। শহীদ জিয়া চেয়েছিলেন সকলের জন্য উন্নয়ন, আর সেজন্যই তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করছিলেন দেশে এবং বিদেশে। সেই জন্য তিনি শিল্প করেছিলেন, যে শিল্পগুলিতে বেশি লোকের লাগে। সেই জন্যই তিনি কৃষিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি শিল্প উৎপাদন বাড়ানো, আমাদের সমুদ্রের সেখানে মাছ শিকার, ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়ন, অপ্রচলিত পণ্য রপ্তানি উনি ব্যবস্থা করেছিলেন। এই কাজগুলির করা এবং সেগুলোর করার জন্য তিনি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তিনি গ্রামের যে শিল্প, সেই শিল্পকে সাপোর্ট করার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠন করেছিলেন। আজকে যে পল্লী বিদ্যুৎ আমরা দেখি, এটা শহীদ জিয়ার সময় করা। তিনিই করেছিলেন ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়নের জন্য প্রচন্ড সাংঘাতিক চমৎকার সব নতুন নতুন কর্মসূচি। আমাদের নারীর উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন, শিশুদের উন্নয়নের জন্য এই শিশু পার্ক, শিশু একাডেমি, টিভিতে নতুন কবি অনুষ্ঠান, কি না করেছেন তিনি। এগুলো সবই 7ই নভেম্বরের পরের ঘটনা। এই 7ই নভেম্বরের পরিবর্তন এই নতুন কিছু সৃষ্টির সুযোগ করে দিয়েছিল। আজকে সেই সুযোগ, সেগুলো নানাভাবে বিঘ্নিত করা হয়েছে। উন্নয়ন এবং অগ্রগতির যে ধারা, সেই ধারাকে ব্যাহত করা হয়েছে নানাভাবে। শহীদ জিয়াকে হেয় করার চেষ্টা করা হয়েছে, সম্ভব হয় নাই, কিন্তু চেষ্টা হয়েছে। বন্ধুরা আমার, কিছুদিনের মধ্যেই নির্বাচনের একটা অবস্থা আসছে। আমাদের ভাবতে হবে, যদি আমরা বিশ্বাস করি যে শহীদ জিয়া এবং বিএনপি নতুন কিছু দেয়, নতুন এবং যুগান্তকারী দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে, তাহলে আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে
মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে।